সোনামুখী বাংলার কালী কার্তিকের শহর। কালী পুজোর কার্নিভেলের রাত আর কার্তিকের ভাসান মেতে ওঠে এই শহর বারংবার। তাই তো সোনামুখী প্রাণের শহর। বাঁকুড়া জেলার তিনটি প্রধান শহরের মধ্যে প্রাচীনতার দিক দিয়ে বিষ্ণুপুরের পরই দ্বিতীয় নম্বরে আসে সোনামুখী। আজ ঘুরে দেখব সেই সোনামুখী শহরের কিছু প্রাচীন স্থাপত্য, আধ্যাত্মিক কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিছু জায়গা। সোনামুখী ভ্রমণের সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন এবং যাতায়াতের তথ্য দেওয়া হলো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক এই যাত্রা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন জায়গা যাব, নতুন প্লেস, একটা অফবিট জায়গা। বাঁকুড়া জেলার একটা মিউনিসিপ্যালিটি শহর, কিন্তু সেটা খুবই অফবিট, লোকের কাছে অচেনা। সেই জায়গাটায় আজকে আমরা এক্সপ্লোর করব, আমরা ঘুরে দেখব। বিষ্ণুপুর থেকে খুবই কাছে, যেহেতু আমরা বিষ্ণুপুরের খুব কাছেই থাকি, সেখান থেকেই আমরা বাইক যাব। একদিনের একটা ওয়ান ডে ট্যুর করব। তো দেখুন কোথায় কোথায় ঘুরতে পারি, কি কি ঘুরি, সমস্ত কিছু নিয়ে থাকছে। এবং সাথে থাকছে রোড জার্নি। এটা জঙ্গলের মাঝে ঘেরা একটা খুব সুন্দর শহর। তো আশা করি সবাইকার খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সোনামুখী তেমন ভাবে পপুলার স্পট নয়, যদিও এখানে রয়েছে অনেক ঘোরার জায়গা। প্রকৃতি, সংস্কৃতি এবং শান্তিতে সময় কাটানোর একটা আদর্শ জায়গা কিন্তু এই সোনামুখী। প্রথমেই বলি কিভাবে সোনামুখী যাবেন। সোনামুখী অনেকভাবে আসতে পারেন। একটা ওয়ান ডে উইকেন্ড ট্যুরে চলে আসতে পারেন সোনামুখী, বা বিষ্ণুপুর বেড়াতে এলে হাতে একটা দিন এক্সট্রা থাকলে চলে আসুন সোনামুখী। বিষ্ণুপুর থেকে সোনামুখী দূরত্ব মাত্র 30 কিলোমিটার। বাসে ভাড়া পড়বে 35 টাকা এবং সময় লাগবে 1 ঘন্টার মতো। এবার দেখুন সামনে যে ব্রিজটা দেখছেন, এটাই হলো বিড়াই নদীর ব্রিজ। বাঁকুড়া দিক থেকে এলে সোজা এই ব্রিজ দিয়ে চলে যাওয়া যায় বিষ্ণুপুর, আর বাঁ দিকে ঘুরে গেলে আপনারা সোনামুখী মোড় দিয়ে আবার বাঁ দিকে ঘুরে চলে আসতে পারেন সোনামুখী, একদম সোজাভাবে। এছাড়াও বর্তমানে পুরুলিয়া থেকে হাওড়া অব্দি ইএমইউ ট্রেন কানেক্ট হয়েছে ভায়া সোনামুখী। এর ফলে সোনামুখী এখন পূর্ব এবং পশ্চিমে ওয়েল কানেক্টেড। পুরুলিয়া থেকে মাত্র 30 টাকায় এবং হাওড়া থেকে মাত্র 35 টাকায় আপনারা চলে আসতে পারেন সোনামুখীতে। ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যাতায়াত তো হলো, এবার বলি থাকবেন কোথায়। বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া বা দুর্গাপুর, এখান থেকে সোনামুখীর একটা ওয়ান ডে ট্রিপ করে ফিরে যাওয়া সম্ভব, কিন্তু কলকাতা থেকে ওয়ান ডে ট্রিপ করে ফিরে যাওয়া একটু কঠিন। সেক্ষেত্রে আপনারা রেল স্টেশনের একদম কাছেই হোটেল এবং লজ পেয়ে যাবেন, যেগুলো যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। উৎসবের রাত্রিগুলির আনন্দ নিতে গেলে একটা রাত তো থাকতেই হয় সোনামুখীতে। হ্যালো বন্ধুরা, আমরা সোনামুখী যাওয়ার পথে এখন বলরামপুর জঙ্গলে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই, সোনামুখী যাওয়ার পথে 3টে জঙ্গল পড়বে: বলরামপুর জঙ্গল, পাথরমড়া জঙ্গল, তারপরে সোনামুখী জঙ্গল। তো এখন আমরা এই বলরামপুর জঙ্গলে আছি, এই যে বাইকে বসে আছি এখন। তো একটু দেখিয়ে দিচ্ছি পড়ন্ত বিকেলের কেমন লাগছে এই জঙ্গলটা। দেখুন একদম খালি রাস্তা, আমাদের আগে এবং পরে দুদিকেই পুরো খালি রাস্তা একদম জঙ্গলের মধ্যে। দারুণ লাগছে সিনটা। দেখাই আপনাদের কেমন লাগছে এই জঙ্গলটা। যাই হোক, এবার আমি বলি ঘুরবেন কিসে। নিজেদের গাড়ি বা বাইক সাথে থাকলে ঘোরার কোনো সমস্যাই নেই, কিন্তু যারা বাসে বা ট্রেনে আসবেন তারা সোনামুখী রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছাকাছি পেয়ে যাবেন অনেক টোটো এবং গাড়ি। সেগুলো রিজার্ভ করে খুব কম টাকাতেই আপনারা ঘুরে নিতে পারবেন সোনামুখী। কি কি ঘুরবেন তার একটা বিশদ লিস্ট আমি এরপর ভিডিওতে দিয়ে দেব।
এছাড়াও সোনামুখীতে রয়েছে বিভিন্ন মানের হোটেল এবং রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দসই খাবার খেয়ে নিতে পারেন। কিন্তু সোনামুখী এলে অবশ্যই টেস্ট করবেন এখানের বিখ্যাত বড়ি মন্ডা এবং ছানার পায়েস। এই যে আমরাও এখন ঢুকলাম সোনামুখীর অরণ্যে। চারিদিক জুড়ে কেবল শান্তি আর প্রকৃতির স্পর্শ। রাস্তা একদম সোজা, বাইক রাইডের জন্য একদম পারফেক্ট। সবুজের জগতে চলে এসেছি আমরা, যেখানে রয়েছে শুধু সবুজে ঘেরা পথ, পাখির ডাক আর অফ রোড ট্রেইল। বর্ষার মাধুর্যে ভরে উঠেছে জঙ্গল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন সাদরে আহ্বান জানাচ্ছে আমাদের। প্রকৃতির সাথে কথা বলতে বলতে আমরাও চলে এলাম সোনামুখীর কাছে। চার্লি ক্যাফের এই সাইনবোর্ড সেই কথাই বলে দিচ্ছে আমাদের। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি 25 চূড়া শ্রী শ্রীধর মন্দিরে। এই দেখুন, এই মন্দিরটা আমার পিছনে যেটা, সেটা 25টা চূড়া। পশ্চিমবঙ্গে এই ধরনের 5টা মন্দির পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। চলুন দেখাই মন্দিরটা কিরকম। 1845 খ্রিস্টাব্দে কানাই রুদ্র, স্থানীয় ধনী ব্যবসায়ী, এই মন্দিরটি নির্মাণ করেন। অপূর্ব টেরাকোটার কাজে পরিপূর্ণ এই মন্দির আজ জীর্ণ দশায়। এসআই বা রাজ্য প্রত্ন দপ্তর এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেননি, ফলে অবহেলায় সোনামুখীর চৌমাথার মোড়ে এই অপূর্ব শ্রীধর মন্দির আজও কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে শহরের ভিড়ে। সত্যি এই মন্দিরের সংস্কার দরকার, নয়তো পশ্চিমবঙ্গের 5টি 25 চূড়ার মন্দিরের একটি হারিয়ে যাবে খুব শীঘ্রই। এরপর আমরা দেখলাম চন্দ্রশিব মন্দির। হ্যাঁ, আমরা এখন চন্দ্রশিব মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। এটা একটা দেউল। তো বর্ষাকাল, তো এটা একটা সমস্যা, বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা শেডে দাঁড়িয়ে আছি। এরপর আমরা যাব স্বর্ণময়ী মন্দিরে, যার থেকেই সোনামুখীর নামের উৎপত্তি। তো সেটাই যাব। তো এখন আমরা আপাতত এই চন্দ্রশিব মন্দির এখানে দাঁড়িয়ে আছি, চন্দ্রশিব মন্দিরের কাছে। এই দেখুন, এই চন্দ্রশিব মন্দিরের গাত্রেও রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, কিন্তু এই মন্দিরটিও সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবেই দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। এবার চলে এলাম সোনামুখীর অধিষ্ঠাত্রী দেবী মাতা স্বর্ণময়ীর মন্দিরে। বলা হয় দেবী স্বর্ণময়ীর নাম অনুসারে এই শহরের নাম হয় সোনামুখী। কথিত আছে 1565 সালে পাঠান সেনাপতি কালাপাহাড় বিষ্ণুপুর রাজ বীর হাম্বিরের হাতে পরাজিত হলে ধেয়ে আসে সোনামুখীর দিকে এবং প্রাচীন স্বর্ণময়ী দেবীর মন্দির ধ্বংস করে। পরবর্তীকালে স্বর্ণময়ী দেবীর মন্দির আবারও বানানো হয়। বর্তমানে যে মন্দিরটি দেখছেন সেটা পুনরায় নির্মাণকৃত মন্দির। এছাড়াও শোনা যায় মারাঠা বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত মাতা স্বর্ণময়ী দেবীর আরাধনা করেছিলেন। এবার চলে এলাম হরনাথ কুসুম কুমারীর মন্দিরে। বন্ধুরা, বর্ষার একটা সকালে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হরনাথ পল্লীতে। এখানে আমরা হরনাথ মন্দিরের কাছে আছি। তো এখানে দেখুন আমার মাইক বাজছে, অ্যাকচুয়ালি কিছু চলছে। হরনাথের 1 জুলাই থেকে জন্মবার্ষিকী বা জন্মতিথি, তাই হয়তো এরকম মাইক গান বাজছে। তো হরনাথ মন্দির অ্যাকচুয়ালি সবাই চিনেন, দক্ষিণ ভারতে যেটা হরকুসুম নামে বিখ্যাত। 124টিরও বেশি মন্দির আছে ছোট বড় মিলিয়ে। সেই হরনাথ কুসুম কুমারীর জন্মস্থান হলো সোনামুখী। সেই সোনামুখীর এখন হরনাথ মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হরনাথ মন্দির। এই যে হরনাথ মন্দিরের চূড়াটা পাচ্ছেন দেখতে, দেখুন এটা হচ্ছে সেই হরনাথ মন্দির। হর পাগলা বা হরকুসুম নামে খুব ফেমাস, এখানে বাঁকুড়াতে ফেমাস এবং দক্ষিণ ভারতে খুবই ফেমাস। হরকুসুম নামে খুব ফেমাস। তো 1865 সালে হরনাথের জন্ম হয়েছিল সোনামুখীতে এবং পরবর্তীকালে কাশ্মীর রাজের আহ্বানে তিনি কাশ্মীরে চাকরি করতে যান। সেখান থেকে আরো ফেমাস হয়, তার বিভিন্ন ধরনের শক্তি বা আরাধনার কথা শুনতে পাওয়া যায়। তো এই হচ্ছে সেই হরনাথ বাগান।
কুসুম কুমারীর মন্দিরে, হরনাথ কুসুম কুমারী। এই দেখুন এখানে কিছু ফটো আছে। এই হরনাথ বাগানের আশ্রমিক পরিবেশে পেয়েছিলাম এক অলীক শান্তি, যা শুধু এখানে এলেই অনুভব করা যায়। চলো যাওয়া যাক। আমি এখন হরনাথ কুসুম কুমারী মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছি। এখানে একটা কুণ্ড আছে, একে বলা হয় অনন্ত কুণ্ড। এই দেখুন, এই আমার সামনেই খুব বড় একটা কুণ্ড, খুব ডেপথ এখানে বলা হয়। কাউকে নামতে দেওয়া হয় না, অবশ্য সিঁড়ি করা আছে, নামতে পারেন, কিন্তু খুব ডেপথ আছে। তো এটা হচ্ছে অনন্ত কুণ্ড। এটা একদম এই হরনাথ কুসুম কুমারীর এই মন্দির, এই মন্দিরের ঠিক একদম পিছনেই আছে। এটা পারেন দেখতে। এখানে যে ভক্তরা আসে তাদের থাকার জায়গাও আছে। অবশ্য এখানে সাউথ ইন্ডিয়ান বেশি ভক্ত আমি দেখতে পেলাম এখানে। আসতে পারেন, ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা, নিরিবিলি, বেশ ঘোরার মতন জায়গা। চলুন এবারে নেক্সট গন্তব্যে যাওয়া যাক। কুসুম কুমারী ঘুরে আমরা এখন যাচ্ছি বনপারুল। খুব সুন্দর জায়গা, যেয়ে দেখাবো। তো এখন আমরা আপাতত আছি শালী নদীর ব্রিজে। এই যে আমি শালী নদী, আমার পিছনে শালী নদী বয়ে যাচ্ছে। অন্য সময় তো যখন জল থাকে না, খুব সরু একটা ধারা বয়ে যায়। এখন তো বৃষ্টির জলে পরিপুষ্ট শালী নদী, দেখতেই পাচ্ছেন। নদীর ইয়েতে দাঁড়িয়ে আছো কেন ব্রিজে? হ্যাঁ, কি করছো এখানে? এই দেখো গরুর পাল যাচ্ছে এদিকে, এদিকে শালী। মেঠো পথ, গ্রাম্য জীবনযাত্রা এবং সবুজের মধ্যে দিয়ে আমরা চলে এলাম বনপারুলের কাছাকাছি। বন্ধুরা, আমরা এখন আছি বনপারুলে। বনপারুলে একটা অফরোডিং করে এলাম। রাস্তা বলতে কিছুই নেই, এই ক্যানেলের পাড়ে পাড়ে এলাম। দেখুন বাইকটা ওখানে রেখেছি, ওখানে পার্কিং করে। তো এখানে একটা বৈশিষ্ট্য আছে যে দেখুন, এটা হচ্ছে একটা ক্যানেল। এই ক্যানেলটা একটা নদীর উপর দিয়ে গেছে, শালী নদীর উপর দিয়ে, মানে শালী নদীটা নিচে, উপরে রয়েছে এই ক্যানেলটা। দেখুন ওই যে ব্রিজটা, এটা হচ্ছে রিভার ব্রিজ, মানে রিভারটা নিচে এবং উপরে যাচ্ছে ক্যানেল। ক্যানেলটাকে যাওয়ার জন্য ব্রিজ বানানো। চলুন ওখানে দেখাচ্ছি কেমনভাবে বানানো হয়েছে। সেই উপর দিকে ক্যানেল, নিচ দিয়ে নদী। একটা অসাধারণ জায়গা, আমার খুব ইউনিক লেগেছে, তাই এখানটা এসেছি অনেক কষ্ট করে। বৃষ্টির সময় আসার মতনই নয়, শীতকালে আসার খুবই ভালো জায়গা হবে এই বনপারুল। চলুন দেখা যাক। বনপারুলের এটা একটা লোহার ব্রিজ আছে, দেখতে একটু ভয়ঙ্করই লাগছে, কিন্তু জায়গাটা দেখুন একবার। এই দেখুন সেই লোহার ব্রিজ, এখান থেকে কংক্রিট শেষ হচ্ছে, লোহার ব্রিজ শুরু। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই ক্যানেল, আর নিচ দিয়ে যাচ্ছে শালী নদী। এই দেখুন নিচ দিয়ে পের হচ্ছে শালী নদী। এদিক দিয়ে ঝুঁকলে বুঝতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। ওই যে ওই দিক দিয়ে শালী নদী আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওহো, কি সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে ক্যানেল, উপর দিয়ে ক্যানেল পেরিয়ে যাচ্ছে। ক্যানেলের জন্য তৈরি ব্রিজ। দুদিকই দুটো ওয়াটারওয়েজকে আলাদা করেছে একটা ব্রিজ দিয়ে। এই দেখুন এই সাইড দিকে যাচ্ছে ক্যানেল, আর নিচ দিয়ে যাচ্ছে নদী, শালী নদী। শালী নদী নিচ দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে, ওই দিক দিকে আসছে।
আর এইদিকে আরেকটা ওয়াটারওয়েস ওই দিক থেকে আসছে, যেটা হচ্ছে ক্যানেলের ওয়াটারওয়ে। কি ভয়ঙ্কর লাগছে এই ব্রিজ দিয়ে হাঁটতে। চলো, সাইকেল আসছে সামনে। নদীতে দাঁড়িয়ে আছি বলতে গেলে, ক্যানেলের উপর মাঝ নদীতে। তো দেখাতে বলবো, একটা লোহার ব্রিজকে আমরা পেরিয়ে যাচ্ছি, সরু সংকীর্ণ একটা লোহার ব্রিজ। কত লোক এখানে সাইকেলে পার হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। এক পেসে ব্রিজ, এটা এক সাইড দিয়ে যাচ্ছে, বহু লোক পেরিয়ে যাচ্ছে গ্রামের লোকেরা নিত্যদিনের কাজ করার জন্য। তো খুবই পাতলা ব্রিজ, এখানে হাঁটতেও একটু ভয়ই লাগছে, তাও আমরা হেঁটে পার করলাম। ক্যানেলের ওই সাইডে যাব, তারপর আরেকবার দেখাবো আপনাদের। কি সুন্দর এখান থেকে লাগছে দেখুন শালী নদীটাকে, অসাধারণ সুন্দর লাগছে। বর্ষার জলে পুরো থই থই করছে শালী নদী, আর ক্যানেলও পুরো জলে পরিপুষ্ট। হ্যালো বন্ধুরা, দেখুন এই দেখুন শালী নদীর সেই ব্রিজ, নিচ দিয়ে শাড়ি পুরো ভরে ভরে আছে, আর উপর দিয়ে দেখুন ক্যানেলটা অপারেট করা হয়েছে। এই ব্রিজ দিয়ে পেরোয়, তো এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, কিন্তু সাইকেল আর হেঁটেই মানুষ পেরোতে। আমাদের মোটামুটি ব্রিজটা পার করা হয়ে গেল, এবার আবার ব্যাক করছি। হ্যাঁ, ওই সাইডে। হ্যাঁ, সেটা তোমার কেমন লাগলো এই শালী নদীর ব্রিজ আর এইদিকে ক্যানেল? হ্যাঁ বলো। আচ্ছা, কিছুটা ভয় কিছুটা আনন্দ। সত্যি দুটো ওয়াটারওয়েজকে আলাদা করা হয়েছে। এই দেখুন কি সুন্দর পরিষ্কার জল ক্যানেলের জলটা, আর এইদিকে শালী নদীর জলটা একদম ঘোলাটে। বেশ থ্রিলিং, তাই না? বেশ থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস এটার উপর দিয়ে হাঁটাটা। ওহো, দারুণ একটা সরু ব্রিজ, বেশ সুন্দর। হ্যাঁ, হাঁটতেও ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। এই যে আহা, টাইটানিং এর পোষ, বাবা বাবা। আর এই শালী নদী, বিশাল শালী নদী, কিন্তু অন্য সময় এই শালী নদীর রূপ তেমন দেখা যায় না, জল একদম থাকে না বললেই চলে। চলো, বাইক থেমে গেছে ওখানে, চলো যাওয়া যাক এবার এবার অন্য গন্তব্যের পথে। আপাতত বনপারুল এই অবধি থাকলো। এসেছি গিরি গোবর্ধন মন্দিরটি দেখার জন্য। এটা খুব প্রাচীন একটা মন্দির, শ্রীকৃষ্ণের গোবর্ধন পাহাড় যে কড়ি আঙুলে উঠেছিল সেটার রিজেম্বলে হয়। তো এই রাস্তাটা, মেন রাস্তা দিয়ে এইদিকে এসে এই ঘরটার মধ্যে ঢুকে যেতে হবে, এই দিক দিয়ে এদিকে ডায়ে ঘুরে যেতে হবে, তাহলে এই মন্দিরটা দেখাচ্ছি। এই রাস্তা থেকেও দেখা যায়, কোন দিকে দেখা যায় সেটা দেখাচ্ছি। এই যে এই রাস্তা থেকে দেখা যায়, তো ওই যে মেন রোড থেকে এদিকে এসে এখানে গিরি গোবর্ধন মন্দির, এই পথটা দিয়ে ঢুকতে হয়, তারপর ভিতরে চলুন দেখানো যায়। গিরি গোবর্ধন মন্দির, এটা এই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠেছিল না, সেটার ইয়েতে রিসেম্বলে বানিয়েছে। দেখতে পাচ্ছ এই পাথরগুলো আছে, গোবর্ধন পাহাড়ের ইয়ে হিসাবে। শ্রীকৃষ্ণের গোবর্ধন পাহাড় উত্থানের কাহিনী নিয়ে গঠিত এই গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন মন্দির থেকে অনতি দূরে এবার চলে এলাম সোনামুখী শহরের অন্যতম প্রাচীন কালী মন্দির মাইতো কালীর মন্দিরে। এই মাইতো নামটি হওয়ার একটি কাহিনীও রয়েছে। মারাঠা বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত দক্ষিণবঙ্গে অভিযানের সময় সোনামুখী আসেন এবং এই কালী মন্দিরে এসে এখানের পুরোহিতকে অসম্মান করেন, তাই তার দৃষ্টিশক্তি হারান এবং সেই ভুল বুঝতে পেরে তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থী হন এবং মা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। মায়ের এই অসীম করুণার জন্য তিনি এবং তার দল তখন ডেকে ওঠেন মাই তো কালী হ্যাঁ। ব্যাস, তখন থেকেই জনগণের কাছে জনসমক্ষে তিনি মাইতো কালী নামে পরিচিত। শহরের অলিগলির মধ্যে দিয়ে এবার আমরা চলে এলাম মনোহর তলায়।
শ্রী চৈতন্যদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন মনোহর দাস। সোনামুখীতে ধর্মকর্মের সাথে সারা জীবন কাটিয়েছিলেন তিনি। রামনবমীর দিন তার তিরোধান দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী মহোৎসব চলে এখানে। এখন আছি মনোহর দাসের মনোহর তলাতে। এখানে মৎস্যব হয় খুব বড়। মনোহর দাস ছিলেন শ্রী চৈতন্যদেবের একজন ভক্ত, একনিষ্ঠ। তারপরে চৈতন্যদেবের আদেশে তিনি এখানে সোনামুখীতে এসে তার বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা কালচারালি রিচ এই সোনামুখী। তো এটাই আমাদের লাস্ট গন্তব্য ছিল আজকে, এই মনোহর দাসের আখাড়া। এটা এখানে প্রতি বছর এপ্রিল মাসে মৎস্যব হয়। এই হচ্ছে এই মনোহর দাসের আখাড়া। এখানেই প্রতি বছর এপ্রিল মাসে মৎস্যব হয়। আর ওই দিকটাতে ভাত কাড়াকাড়ির একটা অনুষ্ঠান হয়। এখানে ভাত বানানো হয়। 1 বছর নাকি সেই ভাতটাকে প্রিজার্ভ করে রাখা হয়, তারপরে সবাইকার মধ্যে যারা আসে ভক্তরা তাদের মধ্যে কাড়াকাড়ি হয়। এটা খুব ফেমাস এখানের মনোহর দাসের মৎস্যবটা। এই সেই মন্দির দেখুন, ঘন্টা বাঁধা আছে। যারা মানত দেয় তারা এই ঘন্টাগুলো বেঁধে দিয়ে যায়। সেই জায়গা। সেই দিন সোনামুখীতে সন্ধেবেলায় আমরা দেখতে পেরিয়েছিলাম রথের মেলা। এই উল্টো রথের মেলা এখানে খুবই প্রসিদ্ধ, তাই আমিও এই কার্নিভেল দেখতে ছাড়লাম। দেখুন কেমন ছিল সেই রথের মেলা। হ্যালো বন্ধুরা, এখন আমি সোনামুখীর রথের মেলা ঘুরে এলাম। তো রথের মেলার একটা স্পেশালিটি আছে, সেই জন্যই আমার এখন সোনামুখীতে আসা। যে সোনামুখী স্পেশালি ওকেশনগুলো খুব সুন্দর হয়, যেমন এখানে কালী পুজো, কার্তিক পুজো বা মনোহর দাসের যে মহোৎসব বা মৎস্যব বলা হয় সেটা খুব সুন্দর হয়। তেমন এখানে রথের একটা ইউনিক জিনিস আছে। রথে পাওয়া যায় এখানে এই ধরনের একটা মুন্ডু হেলানো বুড়ো। এটা খুব ফেমাস। বিষ্ণুপুরে যেমন টেরাকোটার মূর্তির জন্য ফেমাস, তেমনি এই রথে এই জিনিসটা সবাই কালেক্ট করে, সবাই নিজের বাড়ি নিয়ে যায়। এই যে মাথা হেলাচ্ছে, মুন্ডু হেলানো, এই দাদু বলা হয়। মুন্ডু হেলানো এটাকে কালেক্ট করা হয়। তো দাম বিশেষ কিছু নয়, 10-20 টাকা দাম। সবাই হাতেই বানায় এবং 1-2 দিনের মধ্যে এগুলো রোদে শুকিয়ে বিক্রি করে, এরকম কটন লাগিয়ে এরকমভাবে বিক্রি করে। তো এটা এখানে স্পেশালিটি। সোনামুখীতে যারা রথ দেখতে আসবেন তারা এই মুন্ডু হেলানো এই মূর্তিটা অবশ্যই নেবেন। খুব সুন্দর একটা, আমার খুব ইউনিক পিস, আমিও কালেক্ট করে রাখলাম। তো চলুন, আমি এখন আছি সোনামুখী জঙ্গলের মধ্যে। তো সোনামুখী থেকে বিষ্ণুপুর মাত্র 25 কিলোমিটার। আপনারা 1 ডে ট্যুর করেও ঘুরে যেতে পারেন সোনামুখী। তো আমি সোনামুখী জঙ্গলটাতে এখন রয়েছি। এই জঙ্গলটা অনেকটাই বড়। এখান থেকে পাথর মোড়া হয়ে এই জঙ্গলটা অনেকটাই ডেপথ অবধি যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা গ্রামও রয়েছে। তো এই জঙ্গল দেখুন আমার সাইডেই। তো এটা 1 ডে ট্যুর হিসাবে বিষ্ণুপুর থেকে আপনারা আসতে পারেন। 25 কিলোমিটার অনলি, যেটা মাইলস্টোন এখানে দেখাচ্ছে। সামনে একটা মাইলস্টোন আছে, আমি ব্যাক করছি, আমার ঘোরা হয়ে গেছে। এছাড়াও এখন হাওড়া থেকে ট্রেন রয়েছে সোনামুখী আসার, এবং সোনামুখী রেল স্টেশনের সামনাসামনি বেশ কয়েকটা গেস্ট হাউস এবং লজ রয়েছে, যেগুলোতে আপনারা রাত্রে থাকতে পারেন এবং সোনামুখী ঘুরে আবার পরের দিন চলে যেতে পারেন। তো ট্রেনের টাইম টেবিল আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আর আমরা সেটা মাধ্যমে আপনারা আসতে পারেন। এছাড়া বিষ্ণুপুর ঘুরতে হলে 1 ডে ট্যুর হিসাবে সোনামুখী ঘুরে যেতে পারেন। ঠিক আছে, তো আমরা ব্যাক করছি, চলুন ব্যাকের পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে শেষ করলাম আজকের পর্ব। দেখা হচ্ছে অন্য কোনো গন্তব্যে।